বিভিন্ন অঞ্চলে গণমাধ্যমের উপরে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু আক্রমণের খবর পেয়েছি। আমি বিষয়টি নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করব এবং আমি স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে রাখছি, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নীতিমালা হচ্ছে যে মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। সাংবাদিক নেতৃবৃন্দ, যারা সংবাদপত্রের সম্পাদকবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সংবাদপত্রের মালিকরা দেখা করেছেন, সবাই গিয়ে বলেছেন যে এই প্রথম তারা নিয়ন্ত্রণবিহীনভাবে সাংবাদিকতা করেছেন এবং কোনো মহল থেকে, সরকারি মহল থেকে কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি। আর ফ্যাসিবাদ উত্তর পরিস্থিতিতে যে ধরনের মামলা মোকদ্দমা আর একটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, এটার অনেকটাই ক্ষোভ বিক্ষোভ থেকেও আসছে। আর ভিকটিমরা তো স্বাভাবিক করবেনই, কিন্তু এই মামলাগুলি কতটা গোছানো কতটা অগোছালো, নতুন সরকার হিসাবে আমাদেরকে সেটা দেখতে হচ্ছে। সেক্ষেত্রেও আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকেই নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সাংবাদিকদেরকে সাক্ষাতের সময় তিনি বলেছেন যে সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ যাই থাক, তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়া। পবিত্র ঈদ উপলক্ষে আমি আপনাদের সকলের মাধ্যমে আমাদের সরকারের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আমাদের সরকারের এই প্রায় 100 দিন অতিক্রান্ত হওয়ার এই পর্যন্ত বিভিন্ন মহল থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি, সে কারণে সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে গণমাধ্যমকে একটা বিশেষ ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে তারা আমাদের গত 100 দিনের কর্মকাণ্ডকে যেভাবে তুলে ধরেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মানুষের নেতা, তার আচারে আচরণে, চলনে বলনে, পোশাকে পরিচ্ছদে এবং নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ক্ষেত্রে এটির জন্য গণমাধ্যম তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। বাট আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গণমাধ্যমকে জানানো আমাদের একটা দায়িত্ব। তো এই হলো আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা এবং বক্তব্য। আর কোনো কথা আছে? স্বপন ভাই, একটা ভিন্ন বিষয় একটু জানতে চাই। আপনি ক্যাবিনেটের একজন সিনিয়র। ঈদের ছুটি শেষে মানুষ যখন আসবে, তখন গতকাল রাতে জ্বালানি তেলের দাম বাড়লো। আমি জানি এটা আপনার মন্ত্রণালয় নয়, তো আপনারা বোধহয় জানেন যে জ্বালানি সংকট যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকেই যারা আমদানি নির্ভর জ্বালানি ভিত্তিক দেশ, তারা সকলেই কিন্তু আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়িয়ে চলছে। নিশ্চয়ই এই তথ্য আপনাদের সকলের জানা আছে এবং এই তথ্য সকলের জানা আছে যে দীর্ঘদিন আমরা অন্যরা সকলে দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দীর্ঘদিন দামকে পুরনো জায়গাতে ধরে রেখেছে। যদিও আমরা আমদানি নির্ভর একটি দেশ, আমাদেরকে জ্বালানি আমদানি করে চলতে হয় এবং আমাদের সম্মানিত বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা নিয়মিতই এই বিষয়ে জাতিকে অবহিত করেছেন, পরিসংখ্যান দিয়েছেন। কিন্তু এটা তো সত্য, আমদানি করেই যদি চলতে হয় তাহলে তো আমাকে আমার আমদানি ক্ষমতার উপরে ভর করেই চলতে হবে। তো অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে। যেই পরামর্শ কমিটির পরামর্শে সরকার চলছে এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তার পরামর্শ অনুযায়ী সরকার চলছে এবং তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন দাম বাড়ায় নাই, আবার সংকট এখনও কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে।
এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা। এনি মোর কোশ্চেন? স্যার আরেকটা জিনিস স্যার, আপনি পরে স্যার সেইখানে একটা ওইটাও আমাদের এক সাংবাদিকের ইনফরমেশন ছিল, স্বাস্থ্যমন্ত্রী তাকে সঙ্গে স্যার একটা অপরিচ্ছন্ন অবস্থায় একটা বড় বেকারি পেয়েছেন, এবং সেই সমস্ত নিউজ আমাদের সাংবাদিকরা করতে গেছেন এবং তাদের উপর ওই কর্তৃপক্ষ। স্যার এইটাকে আপনি একটু, আমরা এটা আপনার কাছে বিচার চাই। এবং এটা আমি ব্যক্তিগতভাবে এখনো দেখিনি, সংবাদটা ভালো করে আমি দেখতে পাইনি, তবে আপনার কাছ থেকে আমি যতটুকু শুনলাম তাতে বোঝাই যায় যে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। যদি আপনার বক্তব্য সত্য হয়ে থাকে তবে আমি আরও বিস্তারিত খবর নেই। একই সঙ্গে এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে গণমাধ্যমের কাজই হচ্ছে সব কিছুকে জনগণের সামনে ট্রান্সপারেন্ট করে তুলে ধরা, এবং সেই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের সকলের দায়িত্ব। এবং বিশেষ করে আমি মনে করি যে আপনারা যারা টেলিভিশন সাংবাদিক, আপনাদের তো একদম সরাসরি আপনারা দেখাচ্ছেন, তাহলে এখানে বরঞ্চ বিকৃত করার সম্ভাবনা কম। অন্য যে মাধ্যম যারা সংবাদ সংগ্রহ থেকে শুরু করে প্রকাশ পর্যন্ত সময় পান, তাদের কিন্তু সংবাদে ভুল ভ্রান্তি হওয়ার সুযোগ থাকে, অথবা তৃতীয় পক্ষ এটাকে বিকৃত করতে পারে। কিন্তু যারা আপনারা লাইভ করেন তাদের তো আসলে কোনো কিছু করার নেই, এবং এটা যত বেশি বাড়বে, যত বেশি হবে, ততই তো ভালো। যত বেশি লাইভ ট্রান্সপারেন্ট থাকা যায় ততই ভালো। আমরা এই সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতির কথা বলেছেন। আমরা সেই আলোকেই এই ধরনের ঘটনাগুলিকে বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি। আমার মনে হয় যে এটা একটু অপ্রাসঙ্গিক হয়ে গেল এই পরিবেশে, কারণ এটা সম্পূর্ণই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ব্যস্ত আছেন। আমি আপনাদের এই উদ্বেগ আমি ওনাকে পৌঁছে দেব। জেলা প্রশাসনকে এবং জেলা প্রশাসনকে বলেছে বন্ধ করার জন্য, গতকালকে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক সেখানে গিয়েছেন, তারপর সাবসিডিয়ারি এসপি গিয়েছেন, কিন্তু আমি জানাবো, আমি জেনে রাখলাম এবং এই তথ্যটাও আমি জানাবো। এবং তারা ড্রোন ক্যামেরা ব্যবহার করে, তারা সিসিটিভি ব্যবহার করে, এগুলো করে তারা এবং খুবই নিন্দনীয় এরকম ঘটনা। একে তো মাদক চক্র হলো সবচাইতে দেশের এখন বড় বড় অপরাধ চক্রের মধ্যে সবচেয়ে বড় অপরাধ চক্র। তদুপরি আবার এই অপরাধী চক্র যখন সাংবাদিকতার মতো এরকম একটি জরুরি গুরুত্বপূর্ণ পেশাদারদের উপরে আক্রমণ চালায়, ঘটনাটা আমি তদন্ত করব, খবর নেব, এবং সংশ্লিষ্ট মন্ত্রী হিসাবে নিশ্চয়ই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। আমিও ব্যক্তিগতভাবে তাকে অবহিত করব।